এক মহিলার উধাও হওয়া নিয়ে একটি তদন্ত শুরু হয়েছিল, কিন্তু এই কেস রূপ নিচ্ছিল সেক্স, পলিটিক্স আর ক্রাইমের মিশ্রণ। এই কেসের সব থেকে বড় ঝটকা তখনই লাগলো যখন ইনভেস্টিগেশন টিম এটা জানতে পারল যে ব্যক্তিকে তারা মূল দোষী মনে করছে আসলে সেই ব্যক্তির কোনো অস্তিত্বই নেই। আজ আমরা আপনাদের দেখাবো অম্বিকা দেহার এই রোলার কোস্টার থ্রিলার কেসের তৃতীয় তথা শেষ ভাগ। স্যার, এই যে মুকেশ ভাই আছে না, মানে এটা শুধু একটা নাম স্যার। এর মানে কি মুকেশ ভাই শুধু একটা নাম? আসলে স্যার মুকেশ ভাই নামে কোনো লোকই নেই স্যার। তাহলে অম্বিকা কোথায়? আর যদি মুকেশ ভাই শুধু একটা নাম হয় তাহলে অম্বিকা কার সাথে গেছে? স্যার মুকেশ ভাই মিথ্যে ছাড়া আর কিছু না। এটা শুধু এই কেসটার জন্যই তৈরি করা হয়েছিল। খাম্বাগানি মুকেশ ভাই। হ্যাঁ বৌদি, কাম্মাখানি। চলো উঠে এসো। আর তারপর ওনাকে নন্দরোলা পাঠানো হচ্ছে, ওখানে দেখা হবে। তুমি উঠে এসো। আমার বন্ধু, তুমি চিন্তা করো না, উঠে এসো। গোফরান, অম্বিকা কোথায় এখন? আপনি আমার সায়রাকে ছেড়ে দিন, আমি সব সত্যিটা বলে দেবো। গোফরান, আমি তোর সাথে চুক্তি করছি না। এই মুহূর্তে তোর কোনো শক্তি নেই। আমাদের তলোয়ার তোর মাথার ওপরে। তোর কাছে এছাড়া আর কোনো রাস্তা নেই। তুই আমাদের অম্বিকার ঠিকানা বলে দে আর সারেন্ডার করে দে। স্যার, আমার সায়রা নির্দোষ। ওর এই কেসের সাথে কোনো যোগাযোগ নেই। খুদার কাছে মুখে ছেড়ে দিন স্যার। অম্বিকার ছোট বাচ্চাটাও কিন্তু কোনো ভুল করেনি। অম্বিকাকে ছেড়ে দেব? স্যার, অম্বিকা এখন কারোর কাছে নেই। কি মানে এটাই যে অম্বিকা আর এই পৃথিবীতে নেই, ও শেষ হয়ে গেছে স্যার। গোফরান, আমার সাথে খেলিস না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। গেম তো আমি খেলেছি অম্বিকার সাথে, আর তার জন্যই আমি আজ এখানে। কি করে মারলি অম্বিকাকে? কে মেরেছে? এই সব কিছুই একটা ষড়যন্ত্র ছিল, আর অম্বিকা আমাদের ষড়যন্ত্রের শিকার হয়। মানে ওকে শেষ করে ফেলা প্ল্যান আগেই তৈরি হয়ে গিয়েছিল। মিথ্যে কথা বলছিস তুই। কি প্রমাণ আছে তোর কাছে? স্যার, প্রমাণ আপনার মুঠোর মধ্যে, আপনার হাতে। ব্যাটা নেম চাঁদ, ও সবকিছু জানে। ও জানতো যে এই সবকিছু অম্বিকাকে মারার জন্যই করা হচ্ছে। ঠিক আছে, আমি সব অপারেশন বন্ধ করার অর্ডার দিচ্ছি। তুই জানতে অম্বিকা দেহা মার্ডার হয়ে গেছে? না 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 স্যার, আমি কি করে জানবো? কিন্তু আমি ভয় পেয়েছিলাম যে এরকম কখনো হতে পারে। স্যার, অম্বিকা আগুন নিয়ে খেলছিল, ওকে তো মরতেই হতো। বিজয়, সব অপারেশন বন্ধ করে দাও। অম্বিকা দেহার মার্ডার হয়ে গেছে, এবার খুব তাড়াতাড়ি ওর বডি খুঁজতে হবে। স্যার, গোফরান মালিক ওরফে মুকেশ ভাই সারেন্ডার করছে। গুড, একবার এই নেমচাঁদকে ট্রাই করা যাক, তারপর বড় মাছের জন্য জাল ফেলবো। জসবন্ত কাট্টা আর চিত্তরঞ্জন সুজানি। দেখো লক্ষ্মী, তুমি খেলাটাকে বড্ড এগিয়ে নিয়ে গেছো, সীমা পার করে দিয়েছো। সত্যি দাদা, সীমাটা আমি পার করেছি। তোমার ছেড়ে দেওয়া উচিত ছিল। আমি ছেড়ে দিতাম? বাহ, এত বড় কাণ্ড করে রেখেছো যে তুমি, তার জন্য আমরা সবাই লজ্জায় পড়তাম। স্ক্যান্ডেল দাদা, স্ক্যান্ডেল। সুজানি বাবু আর জসবন্ত বাবু আমার কাছ থেকে যেটা চেয়েছিলেন সেটা পাওয়া যায়। বছরের পর বছর ধরে পেয়ে আসছেন। এবার আমার চাওয়ার পালা। আমি কর্পোরেটরের টিকিট চাই। পরের সপ্তাহে পার্টির চিন্তন সভায় আপনি আমার নাম প্রস্তাব করবেন হাইকমান্ডের কাছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার টাইম খারাপ হয়ে গেছে। চিন্তন সভায় যদি আমার নাম অ্যানাউন্সমেন্ট না হয় তাহলে আমি অ্যানাউন্সমেন্ট করে দেব। এই যে আমাদের পিতা সমান নেতা আছেন না চিত্তরঞ্জন সুজানি বাবু, সে আসলে আমার মেয়ে যুগ্নির বাবা।
তার মানে তুমি আমাকে হুমকি দিচ্ছ? হুমকি তো আপনার মতো বড় বড় লোকেরা দেয়, আমি তো শুধু অধিকার চাইছি, আপনার মেয়ে যুগ্নির অধিকার। দেখো অম্বিকা, টিকিট অত সহজে পাওয়া যায় না। আরে 9 মাসে তো গর্ভ থেকে বাচ্চাও বেরিয়ে আসে সুজানি বাবু, আর আমার তো 9 বছর হয়ে গেল আপনার আর যশবন্ত বাবুর সেবায়। শুধু সেবা করে গেছিস নাকি? বিনিময় কিছুই কি পাসনি? হ্যাঁ, আর এখন আমি আমার ব্যবসাটা বাড়াতে চাই, মিষ্টির দোকান করতে চাই আমি। হয় আমাকে টিকিট দেওয়াও, না হলে তার দাম দাও। অত কড়া কথা বলিস না, তোর আমার মধ্যে যা হয়েছে তাকে একটু মর্যাদা দে। সুজানি বাবু, আপনার আর আমার মধ্যে যা ছিল সেটা তো আপনি যশবন্ত বাবুর সাথে ভাগ করে নিয়েছেন, পরেও ভাগ করবেন। আর আপনাদের মতো লোকেরা তো রোজ নতুন নতুন অম্বিকা পেয়েও যাবেন, কিন্তু আমার কাছে তো আপনার মতো লোকেরা শুধুমাত্র লক্ষ্যে পৌঁছানোর এক একটা সিঁড়ি। তাই আমাকে কর্পোরেটরের টিকিট পাইয়ে দিন, না হলে গদি আপনারও থাকবে না। একদিকে অম্বিকা নিজের জাত দেখাচ্ছিল, আরেকদিকে যশবন্ত হাতের বাইরে চলে যাচ্ছিল। আমার শুধু তোমাকে নিয়ে চিন্তা। আমি যা করেছি শুধু তোমার জন্য করেছি দাদা। রাজলক্ষ্মী, এই ঘটনাটা শিকড় স্ট্রিং অপারেশন। ওটা করাটা ঠিক হয়নি। স্ট্রিং অপারেশন আমাদের স্বরূপ দেশের সামনে প্রকাশ করে দেবে, আমরা বাঁচতেই পারবো না। উচ্চাভিলাষী অম্বিকা কর্পোরেটরের টিকিট পাওয়ার জন্য চিত্তরঞ্জন সুজানিকে ব্ল্যাকমেল করার প্ল্যান করেছিল, আর সেই প্ল্যানটা ভেস্তে দেওয়ার জন্য সুজানির বোন রাজলক্ষ্মী আরেকটি কাউন্টার প্ল্যান বানালো। প্ল্যান স্টিং অপারেশনের। এই স্টিং অপারেশন এতটাই বিষাক্ত ছিল যে এতে সামিল প্রত্যেকেই সর্বনাশের সামনে এসে দাঁড়িয়েছিল। আমাকে এখানে আনলেন কেন রাজলক্ষ্মী দি? তোর টিকিট চাই না? দিয়ে দিলাম। এই কথাটা বলার জন্য আপনি আমাকে এখানে নিয়ে এলেন? কোনো দয়া করছেন না আপনি আমাকে? যদি আমি টিকিট না পেতাম তাহলে আপনাদের থেকে ছিনিয়ে নিতাম। টিকিট পেলে বা ছিনিয়ে নিলে কেউ কর্পোরেটর হয়ে যায় না, ইলেকশন লড়তে হয়। ইলেকশন লড়তে গেলে পুরো পার্টির সমর্থনের প্রয়োজন হয়, টাকা বুদ্ধি সব প্রয়োজন। ওই সব তুই পাবি, কিন্তু তার চাইতেও প্রয়োজন পার্টির প্রতি আনুগত্য। তাতে একটা শর্ত আছে। আচ্ছা, কি শর্ত? যশবন্ত কাট্টা আমার দাদার মাথায় উঠে বসেছে, টিকিট ওরও চাই। যদি তুই কর্পোরেটর হতে চাস তাহলে যশবন্ত গাট্টাকে মারতে হবে। রাজলক্ষ্মী দি, আমি কোনো খুনি নয় যে কাউকে মেরে ফেলবো। তুই তো নিজের যৌবন দিয়ে আগেই ওকে মেরে ফেলেছিলিস মেয়ে। শুধু এক পা এগোতে হবে, ভিডিও বানাতে হবে। যখন তোরা দুজন বিছানায় থাকবি ঝামেলা হয়ে যাবে, ওকে পিছনে হাঁটতেই হবে, আর ওর জায়গাটা তুই পাবি। আমি তোকে কথা দিলাম, ভেবে নে। এইরকম সুযোগ তুই রোজ রোজ পাবি না। তুই যশবন্তকে রাস্তা থেকে সরিয়ে দে, আমরা তোকে গদিতে বসাবো। এক হাতে দেবি, আরেক হাতে নিবি। কি ভাবছিস মেয়ে? এইটাই তোর জীবনের আসল সিঁড়ি। উঠে পড়। স্যার, অম্বিকা আমাদের বন্ধু ছিল স্যার, এই জন্য আমি ওকে ওয়ার্নিংও দিয়েছিলাম, এইসব কাজ বন্ধ কর, না হলে একদিন ফেঁসে যাবি। কিন্তু স্যার, ও আমার কোনো কথাই শোনেনি। স্যার, ও ঠিক করে নিয়েছিল যে ও যশবন্ত গাট্টা আর ওর একটা সেক্স টেপ বানাবে। আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? টোটাল মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমি টোটাল পাগল হয়ে গেছি, কারণ আমি টোটাল নির্লজ্জ, টোটাল হারামি, টোটাল অমানুষদের সাথে রয়েছি। আমাকে এদের সাথে লড়তে হবে, তাই আমার তোর বন্ধুত্ব চাই। রাজি থাকলে বল, না হলে আমি আমারটা দেখে নেব। চল ঠিক আছে, আমি তোকে হেল্প করব, কিন্তু তুই আমাকে এটা বল, কি করবি এই স্টিং অপারেশনের পরে? কি করবি? দেখ সাগর, এই যে সিঁড়িটা হবে না, সেটা হবে আমার হাতের লাঠি, আর লাঠি যার হাতে জুলুমও তার। যশবন্ত গাট্টা আর অম্বিকা সবসময় এখানেই দেখা করতো।
এইটা ক্যামেরার পেছনে লাল রঙের রেকর্ডিং বাটন। যশবন্ত গার্ডটা ভেতরে আসার আগে এই রেকর্ডিংয়ের বাটনটা টিপে এটা অন করে দিবি, এখান থেকেই বন্ধ হয়ে যাবে। এটা আমি এখানে রেখে দিলাম। ঠিক আছে অম্বিকা, আমি এলাম। অল দ্য বেস্ট। ধন্যবাদ সাগর, তুই সত্যিই ভালো বন্ধু। সত্যিই যদি তোর ভালো বন্ধু হতাম তাহলে তোকে এইসব করতেই দিতাম না। অম্বিকা, এখনো সময় আছে, পিছিয়ে আয়, অন্য কোনো রাস্তা ভাব। পিছনে ফেরার রাস্তা তখন ছিল যখন আমি প্রথমবার সুজানের ঘরে গিয়েছিলাম। পিছনে হঠাৎ তখন উচিত ছিল যখন আমি ওর থেকে প্রথম উপহার নিই। পিছনে হঠাৎ আমার তখন উচিত ছিল যখন আমি এই উচ্চতার প্রথম সিঁড়িতে চড়ি। এখন না আমার পিছু হটার রাস্তা আছে আর না নামার সিঁড়ি। অম্বিকা, এরপরে তোর প্রাণের ঝুঁকি আছে। মানছি প্রাণ থাকলেই ঝুঁকি আছে, কিন্তু ক্ষত তার চেয়েও বেশি যন্ত্রণার। এই লড়াইটা তো এখন আমায় জিততেই হবে। তুই জানিস আর তোর কাজ জানে। আমি আমার কাজ করে দিয়েছি। অল দ্য বেস্ট, আমি আসছি। স্যার, আমি শুধু রেকর্ডিং করাতে ওকে সাহায্য করেছিলাম। ওকে বলেছিলাম কিভাবে করতে হবে, আর রেকর্ডিংটাও নিজেই করেছে। আর পুরো প্ল্যানটাও ওরই ছিল। যেরকম ও প্ল্যান করেছিল সেরকমই হয়েছিল। আসুন আসুন যশবন্ত কাট্টা বাবু, আসুন। এত তাড়ার কি আছে, বসুন না। অপেক্ষা করতে করতে এবার আমি মরে যাব যে, কখন থেকে বসে রয়েছি। নাও এবার এসো। অপেক্ষার ফল মিষ্টি হয় যশবন্ত কাট্টা বাবু। অম্বিকা দেহা সিডির কপি লুকিয়ে রেখেছিল। সেটা আমি তো জানি না স্যার, কেননা এরপরে ওর সঙ্গে আমার দেখাই হয়নি। 2 মাস আগে টিভিতে যে সিডির ফুটেজ লিক হয়েছিল সেটা কে করেছিল? আমি বলতে পারবো না স্যার, কিন্তু স্যার অম্বিকা নিজে করেনি এটা। কেন করেনি? কেননা স্যার এতে তো ওরই বদনাম হবে। আর স্যার পুরো ঘটনাটা 2 বছর হয়ে গেছিল, অম্বিকা তো সেটা পায়নি যেটা ও চাইছিল। এখন স্যার সিডি লিক করে ও নিজের পায়ে নিজে কেন কুড়ুল মারবে? এই স্টিং অপারেশন ব্ল্যাকমেলের জন্য তৈরি হয়েছিল, মিডিয়াতে লিক করার জন্য নয়। কিন্তু লিক তো হলো। কে ছিল এই লিকের পিছনে আর তার উদ্দেশ্যই বা কি ছিল? সিডি 2 বছরের পুরনো ছিল, কিন্তু এই 2 বছরে অম্বিকা কর্পোরেটরের টিকিট তো দূর, পার্টিতে কোনো পজিশনই পায়নি। কিন্তু তা সত্ত্বেও অম্বিকা কিন্তু সুজানিকে এক্সপোজ করেনি। এই 2 বছরে এমন কি ঘটেছিল? আসল ব্যাপারটা কি ছিল? সাহেব, ও সাহেব, সাহেব আমার কথা তো শুনুন। কে চিৎকার করছিস কেন? সাহেব, আচ্ছা আচ্ছা, এমন খবর শুনছি যে আমার বউকে ওরা মেরে ফেলেছে। আর কেন এসব নাটক করছিস? হ্যাঁ, তুই তো সালা নিজের বউকে দিয়ে ব্যবসা করাবি। বাজে কথা বলবেন না স্যার। বাজে কথা তো এতদিন তুই আর নেমচাঁদ বলেছিস, কিন্তু এখন এসব চলবে না।
নেমজাদের চামড়া দিয়ে জুতো বানানো হবে, তারপরে তোর পালা আসবে। কে মেরেছে আমার অম্বিকাকে? এই প্রশ্নটা তুই নিজেই নিজেকে কর, দেখবি নিজেই উত্তর পেয়ে গেছিস। সাহেব, আমাকে বলুন না কে মেরেছে আমার অম্বিকাকে। সাহেব, 4 দিন হয়ে গেল, বাবা এখনো বাড়ি এলো না। মা বলেছিল সন্ধ্যেবেলা ফিরে আসবে, কিন্তু কতদিন হয়ে গেল মা এলোই না। বাবা ভেতরে আছে, আমরা কি একবার দেখা করতে পারি স্যার? বাবু, পরিস্থিতিটা একটু জটিল, তোমার বাবা একদম ঠিক আছে। আর মা? স্যার মা কোথায় আছে স্যার? স্যার প্লিজ বলুন না সত্যিটা কি স্যার? স্যার প্লিজ বলুন। সত্যিটা কি সেটা এখনো আমরা জানি না। যখনই সত্যিটা আমরা জানতে পারবো তোমাদের দুজনকে নিশ্চয়ই বলবো। আমি সত্যিটা জানতে চাই না, আমার শুধু মাকে চাই। নেমচাঁদ, অম্বিকাকে কেন মেরেছিলি? লাশ কোথায় ওর? খুব চালাক ভেবেছিলি। আব্দুল, ইয়েস স্যার। একটু ইলেকট্রিক আনো তো। হ্যাঁ স্যার। ইলেকট্রিকে যদি মুখ না খোলে তাহলে ওকে একদম ইলেকট্রিক চুল্লিরই মজা দেখানো হবে। না না স্যার, আমি বলছি স্যার। আগেও অনেক কিছু বলেছিস যেগুলো সব মিথ্যে ছিল। অনেক সময় আর পরিশ্রম বরবাদ হয়েছে শুধুমাত্র তোর কথায়। শেষ সুযোগ দিন, সত্যিটাই বলবো। সত্যি আর শুধু সত্যি। আর একটু যদি চালাকি করিস, কথা ঘোরাস বা লুকাস, তাহলে কারেন্টের তার দিয়ে তোকে পেঁচাবো। কারেন্ট আমরা যেখানে খুশি লাগাবো, যেখানে খুশি। স্যার, আমি তো খুব ছোট একটা মানুষ। আমাকে রাজলক্ষ্মী দেবী ডেকেছিলেন বোঝাপড়া করার জন্য। অনেকদিন ধরেই আলাদা আলাদা চুক্তি আর টাকা পয়সার কথা শুনছি। এটা কি বোঝাপড়া ছিল? অম্বিকার সঙ্গে বোঝাপড়া করানো ছিল স্যার। কোন ব্যাপারে? অম্বিকা নিজের কথা ডাকছিল না স্যার, ওটা ডাবল গেম খেলছিল স্যার। অম্বিকা, তুই কথা দিয়েছিলি যে ওই সিডিটা তুই আমাকে দিবি। একটা কথা তো আপনিও আমাকে দিয়েছিলেন রাজলক্ষ্মী দি, আমাকে টিকিট দেওয়ার কথা। আরে যতক্ষণ আমি যশবন্তকে রাস্তা থেকে না সরিয়ে দিই ততক্ষণ আমি তোকে টিকিট কি করে দেব? যশবন্তের সাথে সাথে আপনি আমাকেও রাস্তা থেকে সরাতে চেয়েছিলেন। বাচ্চাদের মতন কথা বলিস না। শুনুন, আমি বাচ্চা নই, আর এত কাঁচাও নই। গেম খেলতে আমিও শিখে গেছি। আপনার সিডি চাই না? ঠিক আছে, যান মিডিয়াতে অ্যানাউন্সমেন্ট করিয়ে দিন যে টিকিট আমি পাচ্ছি। তারপর আমাকে টিকিট দেন, সমস্ত বন্দোবস্ত করে দিন, তারপর সিডি আপনার। যা ইচ্ছা হয় করবেন। আমাকে রাজলক্ষ্মী দেবী ডেকেছিলেন। রাজলক্ষ্মী ম্যাডামের প্ল্যানটা সোজা প্ল্যান ছিল, যশবন্তকে পার্টি থেকে আর অম্বিকাকে সুজানির জীবন থেকে বার করা। আর তার জন্য সিডিটা খুব দরকারি ছিল। তারপর রাজলক্ষ্মী ম্যাডাম আমাকে ডাকলেন। ওনার এক পার্টি কর্মী আমার বন্ধু ছিল। ছোট মুখে বড় কথা বলছি দাদা, কিন্তু আপনারা এই অম্বিকার হাতে তুরুপের তাসটা নিজেরাই তুলে দিয়েছেন। শুনেছ রাজলক্ষ্মী, এর মতো চুনোপুটিও আমাদের ভুল ধরছে। আমি বুঝতেই পারিনি যে এই 2 পয়সার মেয়ে এত দূর ভাববে। ঠিক আছে, ছাড়ুন, যা হওয়ার হয়ে গেছে। আমি ওর সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করছি। ওই সিডিটার একটা কণাও যদি পাই না, তাহলে যশবন্তকে নিচে নামাতে পারি। যাও, তাড়াতাড়ি কিছু করো নেমচন্দ। অম্বিকার সঙ্গে বোঝাপড়া করবার কথা শুরু করবার আগেই অম্বিকা খুব চালাকি করে একটা চাল চেলে ফেলেছে। কি ছিল এই চালাকির চাল? এই কি বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, কান্তিলাল বাবু, আপনার যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে ফিল্মের একটা ছোট্ট ট্রেলার পাঠাচ্ছি আপনাকে। তাতে যশবন্ত বাবুকে পরিষ্কার দেখা যাচ্ছে অশালীন অবস্থায়। ওনার সাথে যে মেয়েটা আছে সে তার বউ তো নয়। ওদের মধ্যে কথাও হচ্ছিল রঙিন রঙিন। এই ভিডিওতে মেয়েটা তুমি, ভিডিওটা তুমি বানিয়েছো। আমার মুখ তো দেখা যাচ্ছে না, তবে মানছি সেটা আমি। অম্বিকা যশবন্ত বাবু এত ভরসা করলো তোমার উপর, আর সেই বিশ্বাসটা ভেঙে দিলে তুমি। কান্তিলাল বাবু, রাজনীতিতে ভরসা আর বিশ্বাসের কথা বলা তো ছেলে খেলার মতো শোনায়। কত টাকা দরকার? টাকা তো আমি ছেপে নিতে পারি, আমার যতটা দরকার ততটাই। শুধু আমার টাকা ছাপার মেশিনটা চাই। আমি হতে চাই নগর সেবক। যদি যশবন্ত বাবু আমার দাবি পূরণ করে দেন তো ঠিক আছে, না হলে সিডি লিক হয়ে যাওয়ার পর পার্টিতে তো ওনাকে কোনো কুকুরও পুজবে না। ওনার মান মর্যাদা ধুলোয় লুটোবে। শালি বউ মেয়ের সম্পর্ক পরে তৈরি করবেন কান্তিলাল বাবু। তাড়াতাড়ি বলুন, টিকিটের ঘোষণা কবে করবেন যশবন্ত বাবু? অম্বিকা, আমি জানি এই আইডিয়া তোমার মাথা থেকে বেরোনো সম্ভব নয়। এখন বলো, তোমার পেছনে কলকাঠি নাড়ছে কে? আপনার কাছে লুকোনোর তো কোনো প্রয়োজনই নেই, কারণ আপনাকে তো জানাতেই হবে। এই যে সিডিটা, সেটা আমি রাজলক্ষ্মী দি আর চিত্তরঞ্জন সুজানী বাবুর কথাতেই বানিয়েছি।
কারণ ওনাদের যশবন্ত বাবুকে চিরকালের মতো রাস্তা থেকে সরানোর ছিল। দেখুন দাদা, আপনি ওই ভিখিরি মেয়েটাকে সম্পূর্ণ কাজে লাগিয়েছেন আমাকে ব্ল্যাকমেল করার জন্য। এটা ভালো করেননি। যশবন্ত, আমাদের ব্যবসায় যদি মানবিকতা থাকতো না, তাহলে তুই আর আমি পলিটিক্সে আসতাম না। এটা তুই আর আমি দুজনেই জানি যে পার্টিতে তুই আমার জায়গাটা ছোট করেছিস। তুই যদি আমাকে শত্রু ভাবিস, আমরাও কিন্তু শত্রুতা করতে ছাড়বো না। আপনি কিন্তু খেলার নিয়মটা ভেঙে ফেলছেন। পার্টি অফিস আর ভোট ছেড়ে ব্যাপারটা বেডরুমে ঢুকে গেছে। আপনি কিন্তু সিনিয়র নেতা, আপনার এসব মানায় না। আরে সিনিয়রিটি নিয়ে কি আমি ধুয়ে জল খাবো? তোর আইডিয়া যদি এত ভালো হতো তাহলে আমার থেকে ওপরে তুই উঠে যেতিস। দেখুন, এই নোংরা খেলাটার দাম কিন্তু আপনাকে চোকাতে হবে। মূল্য তো দুজনকেই চোকাতে হলো স্যার। অম্বিকা ওদের ঘাড়ে এমনভাবে চেপে বসলো যেন বিক্রমের ঘাড়ে বেতাল। দুজনের মধ্যে সুজানির পাল্লাই তো ভারী ছিল। হ্যাঁ স্যার, অম্বিকা যশবন্তকে প্রচুর ব্ল্যাকমেল করছিল। সেজন্য সুজানি দাদা বোন খুবই মজা পাচ্ছিল। 2 বছর ধরে এটাই চাইছিলেন ওনারা। কি তুমি বাইরে এই ডিগির ফ্যানটার নিচে বসেছিলে, আজ সুজানি বাবুর কৃপায় নিজের এসি কেবিন আছে তোমার। আর খুব তাড়াতাড়ি আমার কৃপায় আমার জুতো চাটবে তোমাদের সুজানি বাবু। এত অহংকার ভালো নয় অম্বিকা। এটা পলিটিক্স, বুঝেছো? পলিটিক্স। এখানে পূর্ণিমা অবস্থা চলতেই থাকে। ক্ষমতা একজনের হাতে সব সময় থাকে না। নেমচাঁদ ধুল্লার, কদিন আগেও তো তোমার এক হাতে ছিল হাল আর অন্য হাতে গরুর ল্যাগ। এত বড় বড় ভাষণ তুমি আমাকে কেন শোনাচ্ছ বলো তো? সোজা কথা বলো। সিডিটা দিয়ে দে, রেখে দেওয়ার থেকে বেশি লাভ হবে তোর। তার আগে কদিন আমার কাছে রেখে দেখে নিই তো লাভ হয় কিনা। এখনো অবধি তো আমার খুব ভালো লাগছে। যশবন্ত বাবু, কিভাবে ট্রাই করিনি বলুন, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। বলছি যে সিডি যদি পেতে হয় তাহলে নগদ 50 লাখ প্রথমে, তারপর পার্টির মহিলা কর্মী হিসাবে টিকিট দিতে হবে। নির্বোধ মহিলা আমাকে টুপি পরাচ্ছে। ও মনে মনে ভাবছে পার্টিটা আমার বাবার জমিদারি। ও জানে যে আপনি কি করতে পারেন আর কি না। বলছে যে পার্টিতে পোস্ট পরে দিলেও চলবে। কর্পোরেশনে উঁচু পদ চাইছে এখন। মানে আমার মাথাটা যাতে ও চিরকাল পায়ের তলায় থাকে। আজ ঘাড়ে চেপে বসেছে, কাল মাথার উপর উঠে বসলে জানি না কি হবে। সত্যি কথা বলতে কি এখন এছাড়া আমাদের হাতে তো আর কোনো উপায়ও নেই না। ভুল, এই কথাটা কিন্তু মানছি না। উপায় আছে, পথ একটা না একটা থাকেই। ওই মেয়েটাকে ঘাট থেকে নামানোর পথ নিশ্চয়ই একটা আছেই, যেটা পাবলিকও জানবে না, না জানবে মিডিয়া, না জানবে পার্টি। খুঁটি গেড়ে বসে আছে নিজের কথায়। জানি না কার মুখ দেখে অম্বিকাকে ওই কাজটা দিয়েছিলাম। একবার, শুধু একবার যদি আমাকে জিজ্ঞেস করতিস। এমনিতে রাজলক্ষ্মী দেবী, দেখতে গেলে তো আপনার সাপও মরছে আবার লাঠিটাও ভাঙছে না। ও সিডি আপনাদের দিচ্ছে না ঠিকই, কিন্তু যশবন্তের রক্ত জোঁকের মতো চুষে যাচ্ছে। আর আপনারা তো এটাই চাইছিলেন। কথাটা দুর্দান্ত বলেছে নেমচন্দ্র। হ্যাঁ, অম্বিকা যদি সিডিটা লিক করেও দেয় তাহলে দোষী যশবন্ত হবে, আমাদের কিচ্ছু হবে না। ভালো হয় যদি আমরা এই কেসটাতে কিছুই না বলি। তাহলে ঠিক আছে, দূরে রাখি অম্বিকাকে। আর দাদা, তুমি? হ্যাঁ দাদা, আপনি তো এখনো ওর সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন, একটু বেঁধে রাখুন। চুপ কর নেমচাঁদ, চুপ করে বস। ক্ষমা করবেন দাদা, আমি তো আপনার ভালোর জন্যই বলছিলাম। সম্পর্কটা আমায় বজায় রাখতে হয়। যুগনি তো আমার মেয়ে। তাই তো দাদা, ওই মহিলার এক হাতে আছে যশবন্ত গাট্টার সিডি আর অন্য হাতে আছে চিত্তরঞ্জন সুজানির মেয়ে। সালি দুজনেরই দুর্বলতা নিয়ে বসে আছে, যখন তখন কুচলে দেবে। সুজানি আর গাট্টা মিলে বহু বছর ধরে অম্বিকাকে নিয়ে মজা লুটেছে, আর এবার তারা সেই মজার মূল্য চোকাচ্ছিল।
শোষণের উপর নির্ভরশীল এই দুটি সম্পর্ককেই অম্বিকা কড়া জবাব দিচ্ছিল। অম্বিকা সুজানির 9 বছরের মেয়ে যুগ্নি ছিল অম্বিকার ট্রাম্প কার্ড সুজানিকে হাতের মুঠোয় রাখার জন্য। আর রাজলক্ষ্মীর দেওয়া সেই পরামর্শের ফলে অম্বিকার হাতে সেই সিডি এসে পড়েছিল, যার জন্য যশবন্ত তার হাতের মুঠোয় এসে যায়। কিন্তু দুজন হাতের মুঠোয় থাকা সত্ত্বেও অম্বিকা হতাশ হয়ে পড়েছিল, তার কেরিয়ারে কিছুই হচ্ছিল না। আর তখনই অম্বিকা তার তৃতীয় চালটি চালল, আর এটা সত্যিই ভীষণ শকিং ছিল। বলো অম্বিকা। কান্তিলাল বাবু জসবন্ত কার্ডটা আমার ফোন তুলছে না। সোজা জবাব, উনি তুলবেন না যতক্ষণ না তুমি কন্ট্রাক্টের এফিডেভিট সাইন না করো। যেই সিডিটা চাল সিডি, বানানো কাহিনী, তারপর তোমার টাকা তুমি পেয়ে যাবে। আগে আমাকে আমার টাকাটা দিন, তারপর যা বলবেন আমি সই করে দেবো আপনাদের এফিডেভিটে। আমি তো তোমাকে সামনাসামনি ফোন করছি, তাই না? আর তুমি যে টাকা চেয়েছো সেটা দিতেও আমরা রাজি, কিন্তু সেটা এফিডেভিট সাইন করার পর। आपके द्वारा डायल किया हुआ नंबर अभी बंद है। অম্বিকা, যতক্ষণ সিডি আমার হাতে আসবে না ততক্ষণ আমাদের ডিল হতে পারে না। কথার খেলাপ করাটাই তো আপনাদের স্বভাব। এখন একটা 2 টাকার মেয়েও আমাদের মেজাজ দেখাচ্ছে। আরে মুখ খোলাবেন না আমার, বাজারি মুখ আমার সহ্য করতে পারবেন না। তোকে আগেও বলেছি আমাকে হুমকি দিবি না। পলিটিক্সে হুমকি হাঁচির মতো হয়। আর এবারে আমার হাঁচির সাথে আপনাদেরও হাঁচি পাবে। এখন কি নিয়ে এসেছিস? কিচ্ছু না, নতুন সিডি, নতুন হিরো। আর এবারের হিরো আপনার দুধ দিয়ে স্নান করার সংস্কারী দাদা। কি যেন বলেছিলেন আপনি? বাজারি মেয়ের সাথে। উফ, 10 সেকেন্ড যদি দেখতে পারেন প্রাইজ দেব আপনাকে। এইবার সিডির সাথে কিন্তু কোনো কথার খেলাপ হবে না। 1 সপ্তাহের মধ্যে আমার 1 কোটি টাকা চাই, না হলে অক্টোবরের রাষ্ট্রীয় কার্যক্রমের মিটিংয়ে টেলার নয় পুরো ফিল্ম দেখা যাবে। ফিল্ম চিত্তরঞ্জন সুজানি বাবুর চরিত্রের জয়গান গাওয়া হবে রাজলক্ষ্মী দি। এক বছর ধরে অম্বিকা যশবন্ত আর চিত্তরঞ্জনের ঘুম উড়িয়ে দিয়েছিল। উনি 9 বছর ধরে অম্বিকার সাথে আলাদা কিছু করেননি। মানছি, অম্বিকা একদম হতাশ হয়ে গেছিল। ও কিছুতেই বুঝতে পারছিল না যে কি করে লাভ তুলবে এদের কাছ থেকে। ও ঠিক একটা বেওয়ারিশ বোমের মতো হয়ে গেছিল, যার ব্যাপারে কেউ জানে না যে সেটা কখন আর কোথায় ফাটবে আর কাকে কাকে মারবে। হ্যাঁ, নমস্কার। নমস্কার। যদি আমি টাকাটা ওকে দিয়ে দিই তাহলে আমার মাথার উপর উঠে তাণ্ডব নাচ নাচবে মেয়েটা। নিশ্চয়ই। আপনারা দুজনেই ওর কাছে বেশ ভালো রকম ফেসে আছেন। এখন যদি আপনারা দুজনে হাত মেলান, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন, তাহলে অম্বিকা ইতিহাস হয়ে যাবে। কিন্তু কান্তিলাল বাবু, সেই জন্যই তো আমরা এখানে এসেছি। আজকে যদি আমরা ওকে 1 কোটি দিই, কাল 10 কোটি চাইবে। আজ কর্পোরেটর বানিয়ে দিলে কাল এমএলএ টিকিট চাইবে। আজ এমএলএ বানালে পরশু এমপি, আর পরশু এমপি বানালে সোজা পিএম হতে চাইবে। ওর লোভের কোনো শেষ নেই। আর অম্বিকা সিডিটার না জানি কত কপি বানিয়েছে, আর ইন্টারনেটেও সেভ করে রেখেছে হয়তো। আমার বুদ্ধি তো এটাই বলে যে কিছু আগুন এমন আছে যাকে আটকানো যায় না, তাকে নেভাতেই হয়। আর অম্বিকা আমাদের জন্য শুধু আগুনই না, আগ্নেয়গিরি হয়ে গেছে। কান্তিলাল বাবু, নেমচাঁদ বাবু, কাজ শুরু করে দিন। একটাও ফুল কি যেন না বাঁচে। ওইটা থেকেই সবকিছু শুরু হয়। খাম্মাগানি অম্বিকা বৌদি। গানে খাম্বো মুকেশ ভাই, বসুন বসুন। তো আপনার গাড়ি কোথায়? হ্যাঁ, 1 মিনিট, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি গাড়িটা আনতে। অম্বিকা আমার উপর আর কান্তিলালের উপর একদম ভরসা করতো না, সেই জন্য
গোফরানকে ওর কাছে মুকেশ ভাই বানিয়ে পাঠানো হলো ওর ভরসা জেতার জন্য। বাঁচাও 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 চল ধর 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 বেরো এখান থেকে যা 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 পরে দেখা হবে পরে দেখা হবে। কি ব্যাপার বৌদি, এরা কারা যারা আপনার পিছনে পড়ে রয়েছে? দেখুন বৌদি, এসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, আপনার মতন ভালো মহিলার উপর কেউ এইভাবে কেন আক্রমণ করবে? আমাদের প্ল্যানটা কাজে লাগে স্যার। গোফরান ওর ভরসা জিতে নেয় আর ব্যাস, অম্বিকা ওর কাছে নিজের কথা বলতে শুরু করে, সব কথা ওর মতামত নিতে শুরু করে, খুব ভালো বন্ধু হয়ে যায় ওরা দুজন। মানে এমনটা হয়েছিল যেমন ফিল্মে হয়, তোমরা অম্বিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলে, তখন কোনো গাড়ি নিয়ে চুক্তি হচ্ছিল না, তাই না? হ্যাঁ স্যার। আমাকে বলা হয়েছিল ওর উপর নজর রাখতে, ওকে কবজা করে রাখতে, যতক্ষণ না রাষ্ট্রীয় কার্যালয়ের মিটিংটা হয়ে যায় ততক্ষণ, যেটা এই সপ্তাহে ছিল। ওরা বলল যে তারপরে আমার বউকে ছেড়ে দেবে, আর তুমি মেনে নিলে? সত্যি বলছি স্যার, আমার ছেলে মেয়েদের দিব্যি, আমি বুঝতেই পারিনি যে আমার বউকে ওরা। বজরং, তোর এই মিথ্যে চোখের জল এখন কোনো কাজের নয়, এটাকে বাঁচিয়ে রাখ, তোর সাজা লম্বা হবে, জেল আচ্ছা আচ্ছাকে কাঁদিয়ে ছাড়ে। আমার দুটো ছেলে মেয়ে, তাদের জন্য তো একটু দয়া করুন, আমাকে ছেড়ে দিন। আসলে তুই এমন গিরগিটি, তুই যাই বলিস না কেন কেউ তোর ওপর দয়া দেখাবে না। সাহেব, অম্বিকা দেহার মার্ডারের প্ল্যান খুবই জঘন্য আর ভয়ঙ্কর ছিল। এটা একটা সাপ আর সিঁড়ির খেলা ছিল, কিন্তু পার্থক্য শুধু এটাই ছিল যে এই খেলায় কেউ জিততে পারেনি, প্রত্যেকেই মুখ থুবড়ে পড়ল। চলো। আমাদের কোথায় যেতে বলেছেন? আরে অম্বিকা বৌদি বলেছে তো, নান্দ্রোলাতে ডেকেছে। আপনি নিশ্চিন্ত থাকুন, ব্যাটারা যদি চালাকি করার চেষ্টা করে তাহলে আমরা ফিরে আসবো। ধন্যবাদ মুকেশ ভাই, আপনি যদি না থাকতেন তাহলে আমি এটা করতে পারতাম না। আমার কাজ ছিল শুধু ওদের পিছু নেওয়া। তাহলে গোফরানের কাজ ছিল অম্বিকাকে শেষ করা? না স্যার,
গোফরানের কাজ ছিল অম্বিকাকে নন্দ্রোলা অবধি পৌঁছে দেওয়া আর ওকে অন্য পার্টির হাতে তুলে দেওয়া। দ্বিতীয় পার্টি মানে? ফৌজদার। ফৌজদার গ্যাং? হ্যাঁ স্যার, অম্বিকাকে মারা সুপারি ফৌজদার আর ওর লোকজনকে দেওয়া হয়েছিল। মুকেশ ভাই, এসব কি হচ্ছে? কটা বাজে এখন? এখনো আসেনি কেন? বৌদি আপনি চিন্তা করবেন না, আমি নেমচাঁদের সাথে কথা বলছি। যদি গন্ডগোলের বুঝি তাহলে এক পাও এগোবো না, ঠিক আছে? আমি ফোন করতে যাচ্ছিলাম তোকে। নেমচাঁদ ওই লোকগুলো কোথায় ফেসে গেছে ভাই? আরে ভাই, আমিও তো কখন থেকে ফোন করছি, ফৌজদার সালা ফোনই তুলছে না। এবার কি করব বল? ও অম্বিকা অস্থির হয়ে উঠেছে, ও কিন্তু খুব চালাক, সব বুঝে যাবে, কিন্তু যা করার তাড়াতাড়ি করতে হবে। তুই আমায় 2 মিনিট দে, আমি আবার ফোন করছি তোকে। কিছু গন্ডগোল আছে নাকি মুকেশ না না, ভাই? সব ঠিক আছে একদম। না, কিছু গন্ডগোল তো আছেই, না হলে এখানে ডাকিয়ে এনে টাকা দেওয়ার কি মানে হয়? আমি জিজ্ঞেস করেছি নেমচাঁদকে, তো ও বললো যে গ্রামে মিডিয়ার কিছু লোকেরা এসেছে, আসলে কয়েকদিন পরে একটা বড় জনসভা আছে না। হ্যাঁ, ওই রাষ্ট্রীয় কার্যক্রম। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই 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 ঠিক বলেছেন। হ্যাঁ, যশবন্ত বাবু আর সুজানি বাবু চান না ওটা ওখানে হোক, সেই জন্য। আরে নেমচাঁদ, এখানে অধিবেশন নিয়ে নানা কাজ রয়েছে, একটা কাজ তোকে দিয়েছি, সেটাও তোর দ্বারা হচ্ছে না। আর ওই ফৌজদার আর ওর লোকজন এখানে আসেইনি, কাজটা কারা করবে? এটাও কি আমাকে বোঝাতে হবে? হ্যাঁ, গোফরানকে বলে দে না, করে নেবে। আরে কাউকে না কাউকে তো করতেই হবে না, তুই কর। না ভাই নেমচাঁদ, আমি মার্ডারের সুপারি নিই না। আমার কাজ হলো লোকেদের হুমকি দিয়ে তোলাবাজি করা, মানুষকে মারি না আমি। আরে ভাই কর না, কি যায় আসে? আচ্ছা তাহলে তুই কর না, আমাকে বলছিস কেন? আচ্ছা অনেক হয়ে গেছে, এবার কি করতে হবে বল। আর এমনিতে অমিকা বুঝতে পেরে গেছে কোন একটা ঝামেলা আছে। আরে বুদ্ধ নেমচাঁদ, এখানে পুরো দিল্লি উপস্থিত, হ্যাঁ, আর তোর দ্বারা একটা সাধারণ কাজ হচ্ছে না। হ্যাঁ, আরে গোফরান না করতে চাইলে করবে না, তুই কাজটা সাল্টে দে বাস। বাহ কান্তিলাল বাবু, আপনি আমার হাত দিয়ে খুন করাবেন আর সেটাকে সাধারণ কাজ বলবেন? মেয়েটা খুব সাধারণ নেমচাঁদ, আরে তুই তো আমাদের বিশেষ লোক। হ্যাঁ, আর আমি এটা জানি যে তুই খালি হাতে ফিরবি না। আর আমার কি হবে? আরে তোর তো প্রতিদিন দেওয়ালি হবে। সারা জীবন পয়সার উপর বসে থাকবি তুই। আর এখন তুই জলদি যা, আর আমাকে একটা খুশির খবর দে। গাড়ি এগো। ভাই এসব কি হচ্ছে? এই নেমচাঁদ এখানে কেন আসছে? নেমচাঁদ বাবু এসব কি হচ্ছে বলুন তো? যদি আপনিই আমাদের ফলো করবেন তাহলে এখানে নিয়ে আসার কি মানে হয়? কি ব্যাপার? তোমরা কোনো গেম খেলছো আমার সাথে?
মুকেশ ভাই, আপনি সব জানেন না? সবকিছু জানতেন না? স্যার, ফৌজদার আর ওর গ্যাং 8ই অক্টোবর গ্রেফতার হয়েছিল কোন এক চুরির কেসে, আর অম্বিকার খুন হয় 9ই অক্টোবর, একদিন পরে। নেমচাঁদ, আমি কিন্তু এইসবে জড়াতে চাই না। আমার নাম যেন এই কেসে না আসে। তুই জড়িয়ে আছিস, আর সারা জীবন তোর নামে খুনে জড়িয়ে থাকবে। চুপ চুপ কর শালা, আগে দেখ মালটা বেঁচে আছে কিনা। না, গেছে, মরে গেছে। ভাই, এবার কি করবি? সেটাই যেটা ফৌজদাররা করতো। যশবন্ত বাবু জিন্দাবাদ! 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 যশবন্ত জিন্দাবাদ! আচ্ছা স্যার, অম্বিকা দেবী কি এখনো বেঁচে আছে? স্যার 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 চল ভেতর ঢোক। স্যার স্যার স্যার, আপনি যেরকম বলেছিলেন আমি সেরকম করেছি। আপনি বলেছিলেন আমার সাইরাকে ছেড়ে দেবেন। আমরা তো সবাই এখানে হরিশ্চন্দ্র রে, একদম তোর মতো, জিলিপির মতো সোজা। স্যার স্যার, শালা কুত্তা, তোর প্ল্যান ছিল অম্বিকাকে মেরে ফেলার। হ্যাঁ, অম্বিকা তোর বউ মরেছে শুধু তোর জন্য। লোভিস শালা, যদি নিজের মুখটা বন্ধ রাখতিস না তাহলে এসব হতো না। অম্বিকা নিখোঁজ রিপোর্ট করে তুই অনেকগুলো জীবন বরবাদ করে দিলি। স্যার, আমি অম্বিকা দেহার খবর এক্ষুনি পড়লাম। আমাদের ব্যাংকে ওনার একটা লকার আছে। আমার মনে হলো ব্যাপারটা আপনাকে জানানো উচিত, যদি আপনি সিল করেন। হ্যাঁ সিং বাবু, আমি এখনই টিম পাঠাচ্ছি। ধন্যবাদ। স্যার, 3টে টিম নদিয়া থেকে দিবানপুর পুরো এলাকা চেক করছে। বিক্রি হওয়া হাড়ের মধ্যে যদি কিছু সূত্র পাওয়া যায়, যেমন কানের অংশ বা পায়ের গোড়ালি,
যতক্ষণ না ঠিক প্রমাণ পাচ্ছি ততক্ষণ সার্চ অপারেশন জারি রাখো। দুটো গাড়ি বাজেয়াপ্ত হয়েছে, দুটো গাড়ি ড্রাইভার আর গোফরানের সঙ্গী মোর্তাজাকেও গ্রেফতার করেছি। গুড। আচ্ছা এটা বলো যে সিডির ছোট্ট পোর্শন টিভিতে দেখানো হয়েছিল, জানা গেছে কে দিয়েছিল? সব টিভি চ্যানেলের সাথেই কথা হয়েছে আমার, আর সবার একই কথা। একটা ওই খাম এসেছিল, সেটাই কিছু লেখাও ছিল না, অ্যাড্রেসও ছিল না, শুধু একটা সিডি। স্যার হতে পারে অম্বিকাই পাঠিয়েছিল ওই সিডি। হতেই পারে। সবার বয়ান নাও আর চার্জশিট ফাইল করো। স্যার একটা স্টিং অপারেশন, একজনই ফাঁসিয়েছিল, কিন্তু ফাঁসলো অন্যজন, কিন্তু শেষে সবাই মরল। কোথায় যাচ্ছ দাদা? পুলিশ স্টেশন। ওনারা ফোন করেছিলেন। না, তুমি কোথাও যাবে না। আমাকে যেতে হবে যুগনি। ততক্ষণ জ্যোৎস্না কাকি তোর খেয়াল রাখবে, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। মা বলে গিয়েছিল মা তাড়াতাড়ি ফিরবে, আর বাবা হইতে বলে গিয়েছিল, কিন্তু ওরা এলো না। আর তুমিও তাই বলছো, তুমি কোথাও যাবে না। তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। একদিন তুই আমাকে শিখিয়েছিলি যে যদি ওপরে যেতে হয় তাহলে সিঁড়ি চাই, সিঁড়ি। আর এই যে সুজানি আছে না, ও আমার সেই সিঁড়ি, সোজা আকাশে পৌঁছে দেবে। আকাশে আগুন লাগে না। এই খেলা ছিল ক্ষমতার লোভের আর লালসার রাজনীতির, যা শেষ পর্যন্ত সব খেলোয়াড়ই নিজের হাতেই হেরে গেল। উচ্চাকাঙ্ক্ষী অম্বিকা দেহা স্টিং অপারেশনের দ্বারা পাওয়া একটা সেক্স সিডিকে নিজের সাফল্যের সিঁড়ি বানাতে চেয়েছিল। অম্বিকাকে নিজের বোকামির মাধ্যমেই তার মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছিল। এমন নৈতিক সিদ্ধান্ত নেওয়া আমাদের কাজ নয়, আর এটা করার অধিকারও কারো নেই। তবে হ্যাঁ, সাফল্যের সিঁড়ির প্রত্যেক ধাপে কখনো আপনজনের কাছ থেকে, কখনো বাইরের লোকের কাছ থেকে অম্বিকা সতর্কবার্তা অবশ্যই পেয়েছিল যে নিজেকে সামলে নাও, তুমি আগুন নিয়ে খেলছো। অন্যদিকে দুই পলিটিশিয়ানের কামাগ্নি তাদের পলিটিক্যাল কেরিয়ারের চিতা হয়ে উঠল। তারা অম্বিকাকে ভোগের বস্তু বানিয়েছিল, আর অহংকারের নেশায় বুঁদ দুই পলিটিশিয়ান কখনো ভাবেইনি যে নিজের লাভের জন্য অম্বিকা তাদেরই কাউন্টার হিসাবে ব্যবহার করবে। অম্বিকা নিজের এবং তাদের সম্মানকে ধূলিসাৎ করার জন্য সেই স্টিং অপারেশনটি করিয়েছিল। ইন্টার পার্টি পলিটিক্সে সে নিজে চালও চাললো আর নিজেই ঘুঁটি হলো। এক ধরনের মরাল এনার্কি তৈরি হলো, যার জন্য প্রত্যেকেরই অধঃপতন ঘটল। আর শেষ পর্যন্ত লাগাতার ওয়ার্নিং দেওয়ার পরেও অম্বিকা বিপদের মুখে ঝাঁপ দিল আর নিজের প্রাণ হারালো। ক্রাইম নেভার পেজ। অনেকে হয়তো এটা ভাবতে পারেন যে যদি বজরং সেই মিসিং কমপ্লেন দায়ের না করত, তাহলে এই মহাবিকৃত ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়তো কখনো প্রকাশ্যে আসতো না। কিন্তু সত্যিটা হলো, সেই কমপ্লেন ফাইল হয়েছিল, কেসও সলভ হলো, আর সব অপরাধী এখন গারদের পিছনে। মিথ্যেকে লুকোতে বহু পরিশ্রমের দরকার, আর সেই পরিশ্রম কখনো কাজে দেয় না, কারণ সত্যের একটাই চেষ্টা থাকে, বাইরে এসে আলোয় দাঁড়ানোর। মিথ্যের রাত যত লম্বাই হোক না কেন, সত্য সূর্য ঠিক উঠবেই। আর আমরা প্রতি সপ্তাহে প্রতিটি অপরাধ, প্রতিটি মিথ্যের পর্দা এভাবেই ফাঁস করব। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, নিজের কাছে বলা মিথ্যে সবসময় ধরা পড়ে যায়। নিজের কাছে সবসময় সত্য কথা বলুন। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.